হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি আজকে। ঠিক আছে, গতকাল অতটা ভালো ছিলাম না, যাই হোক আজকে মোটামুটি ঠিক আছে, তাই ভিডিও করতে পারছি, তার জন্য ভালো বললাম। আচ্ছা, অবশ্য করেই রিতম, ঈশানী তো এই ফিল্ডে নেই, ঈশানী নামটা চলে আসে, যাই হোক ওটাকে ক্ষমাজ্ঞা করে নিও। রিতম, রিমি এদের নিয়ে একটু কিছু বলবো, কারণ কাল কিছু তো ঘটনা দেখলাম, সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে অবশ্য করেই। কারণ রিতমের কিছু কথা আমার ভালো লেগেছে, সেই কথাগুলোকে নিয়েই কিছু বলবো, এবং অবশ্য করেই রিমিকে নিয়ে বলবো, এবং রিতমের বাবা মাকে নিয়েও কিছু বলবো, এবং সর্বোপরি রিমির মাকে না বললেই কিছু নয়। আচ্ছা, ফার্স্টে রিমির মাকে দিয়ে শুরু করি। আচ্ছা, উনি মেয়েকে প্রচণ্ড ভয় পান, এটা কিন্তু আমরা পরিষ্কার কালকের ভিডিওতে বুঝতে পেরে গেছি। ভীষণ ভয় পান। কেন ভয় পান? মেয়ের কিছু হঠকারী আচরণের জন্য। এইটা বোঝা গেছে যে রিমি ভীষণ প্যাম্পার্ড, অর্থাৎ ও যেটা চাইবে সবসময় ওকে সেটা দিতে হবে, এটা বোঝা গেছে। সে যাই হোক, এনিথিং, মানে এক একটা বাচ্চার আমি দেখেছি খুব টেন্ডেন্সি থাকে, ওই খেলনাটাই চাই, ওই জামাটাই চাই, ওই পার্টিকুলার ওই টেস্টের ওই খাবারটাই চাই। এমন নয় তুমি ওই খাবারটাই অন্য টেস্টে করে দেবে, সে সেটাকে খাবে তা না, ওই টেস্টটাই চাই। মানে তার জন্য তাকে যা, মানে যে দেবে তাকে যা যা করতে হবে সব কিছু যেন তেন প্রকারে করে দিতে হবে। মানে এটা এক ধরনের অত্যাচারই বলবো, কারণ এগুলো যারা করে তারা অ্যাকচুয়ালি কি বলবো, মেন্টালি ডিস্টার্ব থাকে। যাই হোক, কালকে মানে গতকালের ভিডিওতে রিমির মাকে বলতে শুনলাম যে রিমি নাকি বাড়িতে ফিরে যাচ্ছে, তার জন্য উনি খুব ভীত সন্ত্রস্ত। আবার কি হবে, কারণ দুদিন পর আবার মেয়ে জামাই জামাই করবে, মানে জামাই যেন খেলার বস্তু। আজ চাই মানে পুতুল, আজকে এই পুতুলটাকে নিয়ে খেললাম, রেখে দিলাম, কালকে আবার অন্য পুতুল চাইলাম। যাই হোক, এই ধরনের টেন্ডেন্সি ওনার কথাবার্তার দ্বারা বুঝতে পারলাম। কাজেই উনি মেয়ে বাড়িতে ঢুকলেই নাকি অন্য জায়গায় চলে যাবেন। কিন্তু আমরা তো শুনেছিলাম নাকি অনেকের চ্যানেল থেকে, এবং অবশ্য করেই সেই ম্যাডামের কাছ থেকে রিমিদের পাড়ার লোকজন মাস পিটিশন জমা দিয়েছে থানায়, যে তারা কোনোভাবেই ওই মেয়েকে আর অ্যাকসেপ্ট করবে না, বাড়িতে ঢুকতে দেবে না, পাড়ায় অ্যালাউ করবে না, এই ধরনের কথাও তো আমরা শুনেছিলাম না। হ্যাঁ, কারণ মেয়েটি অত্যন্ত চেঁচামেচি করে, ঝগড়াঝাটি করে, মানে সবসময় একটা পাড়ায় কেওয়াস সৃষ্টি হয়। সেই জন্য পাড়ার লোকেরা হয়তো সবাই মিলে মাস পিটিশন একটা জমা দিয়েছিল। তা সেইটা ভাবলেও তো মেয়েটার ওই বাড়িতে ফিরে আসাটা মনে হয় না সম্ভব। তাহলে উনি কিসের ভয় পাচ্ছেন? যে মেয়ে আসলে পাড়ার লোক গণ্ডগোল করবে, না মেয়ে আসলে মেয়ে গণ্ডগোল করবে, আর উনি সেই ভয়ে বাড়িতে আর থাকতে চাইছেন না। এটা হলো ওনার কথা। এবার উনি কি ভাবছেন, কি করছেন, সে তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, কারণ ওনারও মনে হয় মানসিক ভারসাম্যটা ঠিক নেই। এক এক সময় এক এক কথা বলেন, যে যে ঘটনা ঘটে সেই ঘটনার উপর পরিপ্রেক্ষিতে উনি চলতে থাকেন। যাই হোক, বুঝতে পারি উনিও একটা মেন্টাল টেনশন মধ্যে কাজ করেন, কি করবেন কি করবেন না সেটাও বুঝতে পারেন না, এবং যা করেন হঠকারী সিদ্ধান্ত উনিও নেন, এবং ওনার এই স্বভাবটাই ওনার মেয়ের মধ্যেও আমরা দেখতে পাই, আমার তো মনে হয়। এবার কে কি বলবে সেটা আমি জানি না, আমি মায়ের স্বভাবটাই কিন্তু মেয়ের মধ্যে দেখতে পাই। মার বয়স হয়েছে তাই অনেকটা ম্যাচিওর, কিন্তু মেয়ের এখনো বয়সটা কম, তার ম্যাচিউরিটি আসেনি, এটা হলো ব্যাপার। কারণ মাও তো একসময় তার হাজব্যান্ড, ফার্স্ট হাজব্যান্ডের বাড়ি ছেড়ে চলে এসেছিলো। মারও তো দুটো সন্তান ছিল, এক সন্তানকে আনতে পারেনি, এক সন্তানকে নিয়ে এসেছিলো। এরকম হাজার হাজার গল্প আছে, গল্প বলবো না, এগুলো সব রিয়েল ঘটনা আছে। সেটা তো মোটামুটি যারা জানার সবাই জানো, আমার না বললেও চলে। তবে আমার মনে হয় এইসব ঘটনা যেসব মা বাবার লাইফে থাকে, সেক্ষেত্রে তাদের সন্তানরা খানিকটা অশান্তির মধ্যেই বড় হয়, এবং তাদের লাইফটাও প্রচণ্ড ডিস্টারবেন্সেই ভরে থাকে। এটা কিন্তু শিক্ষণীয় বিষয়, এটা দেখে কিন্তু অনেকেই সাবধান হয়ে যাওয়া উচিত, যে বাবা মার লাইফটাকে পিসফুলি না করতে পারলে বাচ্চা কিন্তু সঠিকভাবে মানুষ হবে না। এইটা হলো একটা কথা। এরপর চলে আসি রিমির শ্বশুরবাড়িতে। সেখানে কি আমরা দেখলাম যে রিমির শাশুড়ির একটা লাইভে, অবশ্য করে উনি তো লাইভ, এরা সবাই লাইভ করে অ্যাকচুয়ালি, যে রিমি নাকি রেডি হওয়ার চেষ্টা করছিল, কিন্তু উনি ওনার মতো করে বুঝিয়ে দিয়েছেন, এবং দেখলাম রান্নাঘরে কিছু রান্নার ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই অনুপাতে রিমি চেষ্টা করছে কাজ করতে, মানে কাজের মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করছেন, বুঝতে পারলাম উনি ওনার মতো চেষ্টা করছেন, এবং উনিও চেষ্টা করছেন, ওদের বাড়ির প্রতিটা লোকই চেষ্টা করছে। আমার মনে হয় রিমিও রিমির মতো চেষ্টা করছে। এটা চেষ্টা না করলে হবেও না, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে চেষ্টা অবশ্য করেই করতে হবে।
তাহলে সেই চেষ্টাটাই আমরা দেখলাম, এবং দেখলাম রিমি অবশ্য করেই না শ্বশুরবাড়ি থেকে বেরোয়নি, সেখানেই রয়ে গেছে। এবং বিকেলের দিকে তো আরেকটা ভিডিওতেও দেখলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু বাড়ির ইলেকট্রিক্স গুডস কেনাকাটা করতে বেরিয়েছে, এবং অবশ্য করেই কোথাও রোল খেয়েছে এরা, এবং তাই নিয়ে ওর শাশুড়ির একটু মন খারাপও হয়েছে, যেহেতু প্রতিটা খাবার ওনারা সব ছেলের সঙ্গেই খান, ছেলের সঙ্গে শেয়ার করে, সেইটা হয়নি, ছেলে যেহেতু তাদের সঙ্গে নেই, স্বাভাবিক। এই যে জিনিসটা দেখলাম বা ঘটলো, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। কাজেই সবাই মিলে একসাথে থেকে এনজয় করা, আর কেউ নেই সেই সময় কোনো কিছু মানে খাওয়া বা কোথাও যাওয়া, এটা খুবই প্যাথেটিক হয়, কিন্তু তবুও তো মানুষটাকে করতে হয়। কেন? তার এক্সপ্লেনেশনও উনি দিয়েছেন, যেহেতু বাড়ির বউকে নিয়ে বেরিয়েছেন, বউ যেহেতু মেয়ের মতো, কাজেই ছেলে নেই তো কী হয়েছে, মেয়েটাকেও তো খালি মুখে উনি নিয়ে আসতে পারেন না, সেই হিসেবে উনি ওনার কাজ করেছেন। তাহলে এই জিনিসটা যখন কোনো মানুষ তার ভালো দিকটাও দেখায়, তখন কিন্তু তাকে খারাপ বলা যায় না। কাজে একটা মানুষের মধ্যে সব ভালো থাকবে বা সবটাই খারাপ হবে, এটা কিন্তু বলাটা ঠিক নয়। কারণ মানুষ কিন্তু আজকে ভালো কাল খারাপ, বা কালকেও ভালো আজ খারাপ হয়ে যেতেও পারে। এইবার অবস্থার পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতির চাপেও মানুষ চেঞ্জ হয়, আস্তে আস্তে জিনিসটাকে অ্যাডাপ্ট করে এবং ধীরে ধীরে পরিস্থিতিটাকে মানিয়ে নিতে চেষ্টা করে। এইগুলোই কিন্তু প্রতিটা সংসারের এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা প্রত্যেকে প্রতিদিন যুদ্ধ করেই চলি, প্রতিটি ঘটনা। আজকে আমি যেভাবে চলছি, কাল আমি সেভাবে নাও চলতে পারি, কারণ অনেক নতুন নতুন জিনিস ঘটতে পারে। আজকে আমরা একা রয়েছি, কাল হয়তো বাড়িতে অতিথি এলো, তাহলেই তো আমার ডেইলি লাইফটা একটু চেঞ্জ হয়ে গেল। তার মানে সমস্ত জিনিসটাকেই কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে মানিয়ে চলতে হবে। তা এই শিক্ষাগুলোই আমরা সংসারে থেকে পাই। বাবার সংসারে থেকে পেলে তো খুব ভালো হয়, তবে শ্বশুরবাড়িতে গিয়ে খানিকটা হেল্প হয়। আমার মনে হয় না রিমি সেক্ষেত্রে তার বাবা মার সংসারে থেকে সেই শিক্ষাগুলো পেয়েছে। সংসারে রান্না করতে পারা বা ঘর পরিষ্কার করা বা গোছানো, এই শিক্ষাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্টের শিক্ষাটাও দিতে হয়। প্রতিটা পরিস্থিতিতে তোমাকে মানিয়ে চলতে হবে। এমন নয় যে তুমি এখানে বিলাসে রয়েছো, বৈভবে রয়েছো, শ্বশুরবাড়িও আমরা ওটা দেখেই দিলাম, কিন্তু পরিস্থিতি তো মানুষের চেঞ্জ হতে পারে। আজকে যে বড় লোক, যার পয়সা আছে, কাল ভবিষ্যতে ক্রাইসিসও আসতে পারে। তাহলে সেই পরিস্থিতিটাও তো তোমাকে মানিয়ে চলতে হবে, সেই শিক্ষাটাও তো আমাকে দিয়েই পাঠাতে হবে। এমন নয় আমি আমার মেয়েকে যখন শ্বশুরবাড়িতে পাঠাবো তাদের ভালো সময় সে পাশে থাকবে আর খারাপ সময় তাদের ছেড়ে চলে আসবে, এই শিক্ষাটা তো তাকে আমি কখনোই দেবো না। কারণ সেটা তার বাড়ি, সেটা তার আরেকটা জগৎ, সেই জগৎটা তাকে সেইভাবেই মানিয়ে নিতে হবে, তাই না? এবং সেটাও আরেকটা যুদ্ধ, সেই যুদ্ধটাকেও তাকে জয় করতে হবে। তাহলে এইটাই হলো ব্যাপার। প্রতিটা বাবা মাকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় সেই শিক্ষাটাও দিতে হয়। ছেলেদেরও অনেক রকম শিক্ষা থাকে, এটা অনেক বড় ব্যাপার। তাদের শিক্ষাটা আরও অনেক বেশি। তাদের নিজেদের ফ্যামিলিতে অন্য একটা পরিবার থেকে মেয়ে আসছে, তাকে মানিয়ে নেওয়া, তার কালচারটাকেও সম্মান দেওয়া, হ্যান ত্যান প্রচুর ব্যাপারগুলো থাকে। যাই হোক, এরা চেষ্টা করছে, খানিকটা পরিস্থিতির চাপে পড়ে হলেও করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মানে যেহেতু ক্যামেরা এরা সবই ভিজিবল, সেই জন্য দেখতে পাচ্ছি। আর লাস্টলি আসবো রিতমের কথায়। রিতমের দুটো ভিডিও এসছে, অবশ্য করেই তোমরা দেখেছো, লাইভও এসছে। যেখানেই আছে ও বললো কলকাতায় আছে, কলকাতার কোথায় অবশ্য করেই তো জানাবে না। কাজেই বললো যে ওর রিমির মার সাথে কথা হয়েছে এবং সেখানে ও কিছু শর্ত রেখেছে ওর মার প্রতি, যে শর্তগুলো মানলে অবশ্য করেই ও সংসারে ফিরবে, এবং ও এমনিও ফিরবে, সেটা কথা না, কিন্তু ভালোভাবে ফিরবে এবং সংসারটা করবে, এবং তার ওয়াইফ হিসেবে রিমিকে পূর্ণ মর্যাদা দেবে এবং সংসারটাকে করবে, এই আস্থাটাও দিয়েছে। তা শর্তটা কী রেখেছে, খুবই ভালো জিনিসটা, একদম সঠিক। রিমির মা বাবা দুজনকেই ডেকেছে, যাতে ওনারা এসে বসে, দুই পক্ষ বসে একটা পিসফুলি আলোচনা হয়। সেই আলোচনা থেকেই কোনো দুপক্ষই একটা মীমাংসায় আসবেন এবং সংসারটাকে বাঁচানোর চেষ্টা করবে। এটা ও আমাদের বলেছে অন ক্যামেরায়, যাতে এই জিনিসটা ঘটে ও চাইছে। এবং আদার্স যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর মধ্যে ইনভলভ হয়ে রয়েছে, তাদের ও অবশ্য করেই কোনো জিনিসের মধ্যেই ঢোকাতে চাইছে না, এবং অবশ্য করেই তাদের দূর থেকে টাটা বাই বাই বলছে। কারণ তারা এখানে অ্যাকচুয়ালি থার্ড পার্টি, বলে না, অপ্রয়োজনীয় বস্তু, এদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হতে পারে এনারা এখানে ঢুকিয়ে দিয়েছে, সেটা রিমিদের পক্ষ থেকে তাদের ডাকা হয়েছে বলে। কিন্তু রিমিরা যদি নিজেরাও আসতো, নিজেরাও বসেই আলাপ আলোচনা করতো, বা যাই হোক, যেই আলোচনাই হোক না কেন, এরা নিজেরাও বসে করতে পারতো।
এদের সাহসে কুলায়নি, কারণ এরা ওপর দিক দিয়ে এত পরিমাণ কন্ট্রোভার্সি করেছে, ব্লেম করেছে একে অপরকে, তার জন্য এদের মনে সাহসে কুলায়নি। এই সাহসটা না থাকার জন্যই আজকে অপরপক্ষ এদের মধ্যে ঢুকে পড়েছে। এটাই হলো কথা। নিজেদের সংসার, নিজেদের ঝামেলা, নিজেদের রিলেশন, এর মধ্যে থার্ড পার্টিকে যখনই তুমি এন্ট্রি দেবে, জানবে লাভের গুড় ওই পিঁপড়েতেই খেয়ে চলে যাবে। ঠিক আছে, কারণ ওরা তো লাভের জন্যই এসছে। অ্যাকচুয়ালি বিট্টু সঠিক কথা বলেছে, যে কালনা থানায় যে কজন এসছিল, ওটা অ্যাকচুয়ালি তোমার মিট আপই হয়েছিল, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিট আপ হয়েছিল। তার জন্যই ওখানে ওই রকম ভিডিও, রিলস, ওই রকম নাকি ঝামেলা, তার মধ্যে রিলস, শর্টস, গান, নাচ, খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি আমরা তো লাইভে দেখছিলাম রিমির বিউটি কী বলে বিউটি পার্লারের টিপসও দেওয়া হচ্ছিলো, বিউটি টিপসও দেওয়া হচ্ছিলো, এইভাবে সাজো, ওইভাবে থাকো, এরমভাবে চেহারাপত্র সব নিয়েই আলোচনা চলছিল। তাহলে ওখানে লিগাল ম্যাটার্স কী হয়েছিল সেটা সত্যিকারেই খুব বড় কোশ্চেন। অবশ্য করেই আমরা রিতমের ভিডিওতে শুনলাম রিমির মা নাকি বলেছে কোনো রকম কেস, কোনো রকম জিডি জমা পড়েনি, এটা আবার শুনতেও পেলাম আমরা। তাহলে রিতমের বিরুদ্ধে রিমির মা যখন পরিষ্কার করেই দিল, যেদিনকে ওরা থানায় জমায়েত হয়েছিল সেদিন নাকি কোনো জিডি করা হয়নি, তাহলে ওটা যে পরিষ্কারভাবেই একটা মিট আপ ছিল, তাহলে তো আর কোনো বলতে সমস্যা নেই। তার মানে এরা যে বিভিন্ন থানা, কোর্ট সামনে এসে হাজিরা দেয়, তা এরা নিজেদের প্রচারের জন্যই, ইউটিউবের প্রচারের জন্যই যে হাজিরা দেয়, সেটা তো এখন সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি আরও বুঝতে পারবে। এখন যে এরা পুরোপুরি ফাঁকা আওয়াজ দিচ্ছে ভিউয়ার্সদের আস্থা জেতার জন্য, অন্য পক্ষকে ভয় দেখানোর জন্য, নিজেদের প্রচারের জন্য, ভিউজের জন্য, রেভিনিউর জন্য, কন্ট্রোভার্সিটাকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য এই যে পুরো প্রচেষ্টাটা চলছে, সেটা বেশি দিন আর চলবে না। কারণ এদের পোল খুলে গেছে, লোক বুঝতে পারছে এরা কী করতে চাইছে আর কী করতে চাইছে না। ওকে, তাহলে অবশ্য করেই রিতম যেটা চাইছে যে দুই পক্ষ বসুক, দুই ফ্যামিলি বসে একটা সিদ্ধান্ত নিক, এবং কন্ট্রোভার্সিটাকে না করলেই তবেই ও সংসারটাকে ভালোভাবে করবে। এবং ও বলেছে ওর মা চ্যানেল বন্ধ করে, মানে নিজের মার চ্যানেলও বন্ধ করে দেবে, সেরকমভাবে রিমির মার চ্যানেলও বন্ধ হয়ে যাক, এরা স্বাভাবিকভাবে যেরকম ব্লগিং চ্যানেল করে সেরকম করবে। আর অবশ্য করেই ঋতম যেটা বললো, অন্য কোনো আয়ের সংস্থানের চেষ্টা করছে, দেখা যাক, সবই দেখার জিনিস। এরা যদি এদের চ্যানেলে এদের লাইফটাকে পুরোপুরি তুলে আনতে পারে, তখন তো আমরা দেখতেই পাবো, জানতেই পারবো। কারণ এরা প্রচার বিমুখ নয়, অবশ্য করেই প্রচার করবে, আমরা দেখার জন্য বসে আছি, আমরা দেখব। এবং ভুল দোষ ত্রুটি দেখলে আবারও বলবো, আবার ভালো হলে ভালোটাও বলবো। আজ যেমন এই কথাগুলো ভালো লেগেছে বলেছি, যার খারাপ লেগেছে বলেছি। অবশ্য করেই কোনো একজনের দোষে তো ঘটনাগুলো ঘটেনি, অনেকগুলো ভুল এখানে কাজ করেছে, অনেকগুলো ভুল ডিসিশন কাজ করেছে, এবং অবশ্য করেই হঠকারী কিছু সিদ্ধান্ত এখানে কাজ করেছে। তার জন্যই আজকের এই ভুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং কিছু ভুল মানুষ এখানে এন্ট্রি নিয়েছে। তাহলে অবশ্য করেই আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই রাখছি, কারণ অনেক কিছু এখনও বাকি, আরও অনেক কিছু দেখতে পাবো। দেখো না আজকের দিনে আর কী ঘটে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো, অবশ্য করেই আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।